ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও পোস্ট করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় অংশগ্রহণ এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিছু অপরাধের সাথে জড়িয়েছেন বলে সেখানে উল্লেখ করেছেন। 15ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের বেশে। সব জায়গাতেই খবরটা বর্তমানে আছে। সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন। আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন, ফিরেই উনি ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে, মানে ক্ষমতা নিয়ে নেবেন, আবার প্রধানমন্ত্রিত্ব ফিরে উনি যাবেন আর কি। আগামী 15ই মার্চ কি ঘটতে যাচ্ছে, লাকিদের গোপন প্ল্যান কি? আজকে 13 তারিখ, আগামীকালকে 14 আর পরের দিন 15ই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন। তারপর তিনি ডক্টর ইউনূসকে হটিয়ে দিবেন, ক্ষমতা গ্রহণ করবেন, আর সারা বিশ্ব তাকে অভিবাদন জানাবে। আমাদের বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ এবং সাধারণ যে শিক্ষার্থীরা আছে তারা সবাই বর্তমান এই ডক্টর ইউনূসের এবং আইনমন্ত্রী আছে না আসিফ নজরুল, এই দুইটা ব্যক্তির পদত্যাগ চাচ্ছে। আওয়ামী লীগ ফিরে আসবে, আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, এবং আওয়ামী লীগের যদি নতুন নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ আসে, আওয়ামী লীগ আবার ভালো করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন সব ভয় ডরকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তারা বাউন্স ব্যাক করতে এখন শিখে গিয়েছে। ইউনূস বাহিনী আর সহ্য করব না আমরা তোমাদের নির্যাতন। এবার তোমাদের নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রুখে দাঁড়াবো। আমেরিকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা তুলসী গ্যাবার্ড তিনি আসছেন দক্ষিণ এশীয় অঞ্চলে সফরে। কয়েকদিনের মধ্যেই শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পও আসছেন ভারতে। এই দুজনের সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এরই মাঝে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আবারও কঠিন হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য। বন্ধুরা, বুঝতে পারছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ, দয়া করে কেউ স্কিপ করবেন না। পিনাকি ভট্টাচার্য আবারও ফ্রান্স থেকে কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধানকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকের বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ডক্টর পিনাকি ভট্টাচার্য আজকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেটা ছিল জাতিসংঘ বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, গণহত্যার উপরে যে রিপোর্টটা তৈরি করেছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় অংশগ্রহণ এবং বাংলাদেশ সেনাবাহিনীও কিছু অপরাধের সাথে জড়িয়েছেন বলে সেখানে উল্লেখ করেছেন। আর এই উল্লেখের জবাব হিসাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে একটি চিঠি প্রদান করা হয়েছে। যে চিঠিটার সমালোচনা এবং যে চিঠিটা করাটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আত্মঘাতী, এবং ভবিষ্যতে সেনাবাহিনী বাংলাদেশের যে মুখ উজ্জ্বল করছিলেন সেই ভবিষ্যৎটা অন্ধকারের দিকে নিচ্ছে বলে ডক্টর পিনাকি ভট্টাচার্য বেশ কিছু যুক্তি তুলে ধরেছে। আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। এরই মাঝে আমি আমার বিশ্লেষণটা তুলে ধরব এই ভিডিওতে। ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার তোয়াক্কা না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়া পত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে। এখন বাংলাদেশের পুরো সশস্ত্র বাহিনীকে এটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে। এখানে ভাবনার বিষয় হইল, প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তার প্রেরণের দায়িত্ব পড়তো অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, তাই না? কিন্তু তাড়াহুড়া কইরা সেনাবাহিনীর সদর দপ্তরে এটা পাঠালো কেন? খুন এবং নিজ নাগরিকদের হতাহত করার মতো মানবতা বিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাঁধে তুলে নিল, সেটা তো ভাবনার বিষয়, তাই না? এই বাহিনীকে দুর্নামে জড়ায় ফেলা, বিশ্ব পরিমণ্ডলে একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন ভাবে করছে বলে আমি মনে করি, এবং দেশবাসীও সেটা মনে করে। এতে সব প্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য কি চমৎকার কথাটা তুলে ধরলেন, যে বাংলাদেশের সেনাবাহিনী অপরাধ করেছে। শুধুমাত্র সেনাবাহিনী নয়, এখানে আওয়ামী লীগের এবং মন্ত্রী
পুলিশ, বিডিআর, র্যাব যা কিছু আছে সব নিয়ে জাতিসংঘ রিপোর্ট করেছে। কেন তাড়াহুড়া করে সেনাবাহিনীর ভিতরে একটা লঘু গ্রুপ, একটা ছোট্ট গ্রুপ আছে যেটা আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য ভারতের প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে চলে, তারা নাকি তাড়াহুড়া করে এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ একটা লেটার পাঠিয়েছেন। যদি এই লেটারটা পাঠানোর দরকারই মনে করতেন তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আছে, এখানে পররাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা আছেন, সেটা সেই সিস্টেমে না গিয়ে সরকারকে না জানিয়ে সেনাবাহিনী কেন এটার জবাব দিতে গেলেন? এটার কারণটা উনি বললেন যে এটা একটা বড় পরিকল্পনা ভারতের, এইভাবে করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা জাতিসংঘের কাছে, ভবিষ্যতে যাতে করে সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর অফিসার থেকে জুনিয়ররা পর্যন্ত শান্তি মিশনে যে সুবিধাগুলা পাচ্ছে সেই সুবিধাগুলা থেকে যাতে বাংলাদেশ বাদ পড়ে। এটা ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছু সেনাবাহিনীর লোক এই কাজটা করেছেন বলে ডক্টর পিনাকি ভট্টাচার্য যে সুন্দর করে উনি উপস্থাপন করেছেন, এটাকে অস্বীকার করতে আপনি পারেন কিনা আপনার মতামত কমেন্টসে লিখবেন। আমি পিনাকির কাছে আবার যাচ্ছি। লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে যারা সব সময় দুর্বল, ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি, এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনা স্বয়ং। আমাদের শক্ত অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া, যেন বাংলাদেশের সেনাবাহিনীর শান্তি মিশন বিপদের মুখে পড়ে। 2 নাম্বার, সেনা সদর যে প্রতিক্রিয়া পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে রক্ষা করার অপচেষ্টা। সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটার ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে। এছাড়া অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া পড়তে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে। 3 নাম্বার, প্রকাশিত ভিডিওগুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করছে। বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে, আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিছে, এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে। ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার উপর্যুপরি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে। বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে। এক সময় সেনাবাহিনীর নিজস্ব প্রতিবেদনে বিক্ষোভ দমন করতে 18,000 রাউন্ড গুলি চুরির কথা বলা হইলেও আলোচ্য প্রতিক্রিয়া পড়তে এখন এই যে বিবরণ দেওয়া হচ্ছে তা পূর্বের স্বীকারোক্তির সাথে সাংঘর্ষিক। এছাড়াও প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে পিনাকি ভট্টাচার্য বলছেন যে 18,000 গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছোড়া হয়েছে, যে কথাটা আগে চলা অবস্থায়, যুদ্ধ চলা অবস্থা, মানে বাংলাদেশে তো 24 সালে একটা যুদ্ধ চলেছিল ছাত্রদের সাথে আওয়ামী লীগের বা প্রশাসনের সাথে ছাত্রদের, সেই কথাটা এখন যদি মানে জাতিসংঘের কাছে অস্বীকার করা হয় তাহলে আগের কথার সাথে বর্তমান কথাটা সাংঘর্ষিক হলো কিনা উনি কিন্তু এটা বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা করলেন। এবং এই ধরনের কাঁচা কাজ যদি জাতিসংঘের সাথে করা হয় তাহলে জাতিসংঘের কাছে যে রিপোর্টগুলা আছে, যে রিপোর্টগুলা সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া, সকল জায়গা থেকে জাতিসংঘ সংগ্রহ করে মেডিকেলের মধ্যে কারা ভর্তি হয়েছিলেন, কাদেরকে ভর্তি নেওয়া হয়েছে, কাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই, এই সকল রিপোর্টের মাঝখানে যদি আপনি কিছু খণ্ড জিনিস তুলে ধরেন তাহলে জাতিসংঘের কাছে আপনি কিন্তু নিচে কিছু লুকোচুরি করছেন, কিছু লুকাইয়া রাখছেন, সেই কারণে কিন্তু আরো বেশি সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাই কিন্তু পিনাকি ভট্টাচার্য বলার চেষ্টা করছে। আমরা পিনাকির কাছ থেকেই শুনছি আরো কিছু কথা। নিজেদের রুলস অফ এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই। এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি। সেই সময়
পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বের সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। 4 নাম্বার, প্রতিক্রিয়াপত্রে দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সেনাবাহিনীর দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে। এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল, কিন্তু বাস্তবে পুরো ঘটনা ছিল ভিন্ন। বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র, তাদের আচরণ আগ্রাসী ছিল না, নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল। সংখ্যায় শত শত, কখনো হাজারে হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল, বাধার মুখে ইট পাটকেল ছুটছিল, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, লাঠিপেটের বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল। আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা 2 হাত প্রশস্ত কইরা বুক চিতায়, শির উঁচায়, সম্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল। ফলে তখন নিরস্ত আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ, মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্র লেখা অমার্জনীয় অপরাধ। এই কাণ্ডগুলা, যতগুলা ঘটনা এখন পিনাকি ভট্টাচার্য বললেন, এর মধ্যে আমাদের তো অস্বীকার করার মতো একটাও নাই। প্রত্যেকটা কাজ একেবারে ফটো হিসাবে সারা বিশ্বব্যাপী আপনার অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আছে। তো জাতিসংঘের কাছে এই সকল তথ্য রিপোর্ট থাকার পরে যদি আমরা চিঠি লিখি যে আমরা এগুলা করি নাই, আমরা এগুলার সাথে জড়িত না, আমাদের এখানে কোনো মানে আমরা জনগণের সেবায় নিয়োজিত ছিলাম, কিন্তু দেখা গেছে যে জনগণের সেবায় আপনি গুলি ছুড়েছেন জনগণের উপরে, এই সব কিছুর ডকুমেন্ট এখন জাতিসংঘের হাতে। তাই সেনাবাহিনী নিজে থেকে এইভাবে জাতিসংঘকে একটা চিঠি দেওয়াটাকেই তিনি বারবার কিন্তু তুলে ধরছে। এটা হচ্ছে একেবারে অদূরদর্শিত কাজ, অথবা এটা ভারতের পরিকল্পনায় এই কাজটা করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। এটা ডক্টর পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে নয়, উনি ওইটার বিপক্ষে যারা খুন, গুম, অত্যাচার করেছে তার পার্সেন্টেজ কত, কয়জনের অর্ডারে এই কাজটা হয়েছে। যারা মাঠে সেনাবাহিনীতে কাজ করেছে তারা তো অপরাধী না, অপরাধী হলো তাদেরকে কারা পিছনের থেকে পাঠিয়েছে, ফোর্স করেছে, তাদেরকে ওখানে যেতে বাধ্য করেছে, সেই বিষয়গুলা আসবে। ভুট্টোর পাকিস্তানে ফাঁসি হয়েছিল, এই জন্য তার দলের সকল মানুষের ফাঁসি হয় নাই। পৃথিবীতে যখনই কোনো অপরাধ কেউ করে, মেন যে লিডার তারই কিন্তু অপরাধ হয়। আর যারা মাঝখানে যারা কাজ করে তারা তো শুধুমাত্র অর্ডার মানার কারণে তারা এইগুলা করেছিলেন। তো প্রিয় দর্শক, আমরা পিনাকির কাছে আরেকটু কথা শুনবো, তারপরে আমি ভিডিওটা ফিনিশ করব। 5 নাম্বার, কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত্র জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না। আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয়, তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণঘাতী বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায়। কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে বাংলাদেশের বা বিশ্বের আন্তর্জাতিক যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনে যদি মানুষকে কোনো কারণে দেশের ভিতরে গৃহযুদ্ধ এই ধরনের কিছু হয়ে যা, তখন মানুষকে দমন পীড়নের জন্য হাঁটুর নিচে গুলি করা যায়, যাতে করে মানুষটা চিরতরে মারা না যা, এমন কোনো জায়গায় তাকে গুলি না করা যে কারণে সে জীবনে বেঁচে থাকতে গিয়ে প্রবলেম হয়। সেই রিস্কের কম জায়গা হলো হাঁটুর নিচে। যদি একটা মানুষের হাঁটুর নিচে পাও কাটা ফেলা হয়, তারপরেও সে লাঠি বর করে যে করে হোক বা তার জীবনটা চালাতে পারে, একটা কর্ম করতে পারে, কিন্তু সেই আন্তর্জাতিক আইনগুলা কিন্তু বাংলাদেশে মানে নাই। এবং না মেনে এখন যদি আমরা সাফাই গাইতে চাই,
আমরা নিজেরাও যদি সেনাবাহিনীর পক্ষে এগুলা বলতে যাই, তারপরও জাতিসংঘের কাছে এগুলা গ্রহণযোগ্য হবে না, মূল্যায়ন হবে না, বরঞ্চ আমাদের কথাগুলা শুধু ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই হবে না। সেনাবাহিনী আজকে যা বলছে বা যে চিঠি লেখছে, এটা অন্যরকমেরই একটা বিষয়। আমি সর্বশেষ ফিনিশিংয়ে একটু পিনাকি ভট্টাচার্য ফিনিশ করেছেন কিভাবে এই ভিডিওটা, আপনাদের সামনে তার ফিনিশিং কিছু কথা শোনার জন্য নিয়ে যাচ্ছি এখন। জাতিসংঘের মিশনে অংশ না অনিশ্চিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে, তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক। এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ। অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া, OHCHR এর তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা, প্রাসঙ্গিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা, তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব, বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে। দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন। জনগণ আপনাদের রক্ষা করবে। আপনারা জনগণের দ্বারা নিযুক্ত, জনগণের অধীনস্থ বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা, আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব, আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিছা কথা বলেন। একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিছা কথা, 11টা মিছা কথা আইডেন্টিফাই করছিলাম, পরে আর দেই নাই। নেহাত মায়া কইরা, হার্টের রোগী তো এত চাপ দেওয়া ঠিক হবে না। আঙ্গুল তুলে সাবধান করছিলেন না? আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি। জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার্তমির জন্য যদি বন্ধ হইয়া যায়, আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। প্রিয় দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামানকে সাবধান করলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য যে আপনাদের গোয়ারতামি বা আপনারা আঙ্গুল তুলে জনগণকে সাবধান করেছিলেন। এটা 25শে ফেব্রুয়ারি যে ওয়াকারুজ্জামান বক্তব্য দিয়েছিলেন, এরপর থেকে কিন্তু ওয়াকারুজ্জামান আর মিডিয়ার সামনে আসেন না, কথাও বলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াকারুজ্জামানকে সাবধান করেছেন 25শে ফেব্রুয়ারির বক্তব্যের জন্য, এবং দেশের ভিতরে দেশের রাজনৈতিক বিষয়ে, জনগণের বিষয়ে কথা বলবে সরকার, সেনাবাহিনী নয়। সেনাবাহিনী হলো জনগণের গোলাম, জনগণের খাদেম, জনগণের জন্য কাজ করবে, এটাই সেনাবাহিনীর কাজ। এবং রাষ্ট্রকে প্রহরী দিবে, রাষ্ট্রের বাহিরের শত্রুদের জন্য সেনাবাহিনী। আর আভ্যন্তরীণভাবে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে সরকার প্রধান যদি মনে করেন সেনাবাহিনীকে মাঠে আসতে, জনগণের পাশে সহযোগিতা করতে, তাহলে জনগণের পাশে সহযোগিতার জন্যই শুধুমাত্র সেনাবাহিনী আসবে, কোনো সরকারকে সহযোগিতা নয়, বরঞ্চ এটা জনগণকে সহযোগিতার জন্য আসতে পারবে। সরকার অর্ডার দিলেই জনগণের উপর ঝাঁপিয়ে পড়বে সেনাবাহিনী। এটা সেনাবাহিনী করলে তাকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধী হিসাবে তাদের এই সময়টিতে যে সকল শব্দ বহু মানুষের মুখে একসঙ্গে উচ্চারিত হচ্ছে, সেই শব্দগুলোর মধ্যে প্রধানতম শব্দ হলো আগেই ভালো ছিলাম। বক্তব্যটি রাজনৈতিক। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা চলছে, এই শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার আত্মাহুতি। দ্বিতীয়ত, মানুষের জীবনে প্রতিদিন যে দুর্বিষহ যাতনা, নির্যাতন, এগুলো সব ফুটে উঠেছে, ফুল ফুটাচ্ছে, কিংবা যেভাবে বোঝা হয়ে মাথার উপর চেপে বসেছে। তার ফলে মানুষ আর্তনাদের স্বরে চিৎকার করে বলার চেষ্টা বলছেন যে আগেই ভালো ছিলাম।
এখানে আগে ভালো ছিলাম বলতে শেখ হাসিনার যে জমানা, সেই পুরো জমানাটার সার্বিক সব কিছু তারা বুঝাচ্ছে না। বা আমরা আগে ভালো ছিলাম এই কথা দ্বারা মানুষ বোঝাতে চাচ্ছেন না যে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসুন, আবার তিনি ক্ষমতায় বসুন, আগের মতো হেলিকপ্টার থেকে তিনি গুলি করার নির্দেশ দিন, গুম খুন হত্যাযজ্ঞ যা কিছু চালিয়েছেন সব চালান, আবার একটি লুটপাটের রাজত্ব চালু করুন, সেই গণভবন পুনর্নির্মিত হোক এবং সেখানে তার যে সকল সাধু সন্ন্যাসী দরবেশ ওলিয়া উলিয়া বড় বড় দাড়ি রেখে সাদা সফেদ পাঞ্জাবি পরে সেখানে গিয়ে ব্যাংক লুট করে বস্তা ভরে ভরে তার কাছে গিয়ে যে মিনতি দিয়ে আসতেন, সেই জিনিসগুলো ভালো ছিল না এবং সেটা জনগণ চাচ্ছে না। জনগণ এখানে যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেটি হলো শেখ হাসিনার জমানার যে ভালো দিক, সেই ভালো দিকগুলো এই সময়টিতে তারা আশা করছেন। আর শেখ হাসিনার জমানার যে মন্দ দিকগুলো ছিল সেটি যেন এই সরকার না করেন বা সেটির ছায়াও যেন এই সরকার না মারান, সেরকম একটা স্বপ্ন তাদের ছিল। অধিকান্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে তারা যেভাবে একটি স্বপ্ন বুনন করেছিল, আকাশের চাঁদ হাতে পেলে মানুষের মধ্যে যেভাবে একটি আর্তহারা ভাব চলে আসে, ওইরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাওয়ার পর মানুষ ঠিক সেইভাবে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছিলেন। কিন্তু 15 দিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্নভঙ্গ হলো, মোহভঙ্গ হলো, আশাহত হলো, হতাশা শুরু হলো, আর এখন রীতিমতো আর্তনাদ। এবং সে আর্তনাদ ভয়ের আর্তনাদ, সে আর্তনাদ বেঁচে থাকার আর্তনাদ, সে আর্তনাদ ঘৃণার আর্তনাদ। এমন বাংলাদেশ তো আমরা কখনো চাইনি, কিংবা এমন ডক্টর ইউনূসকে তো আমরা কখনো চাইনি, এরকম একটা শাসন ব্যবস্থা তো আমরা কখনো চাইনি। এর জন্য তো আমরা রক্ত দেইনি, এর জন্য তো আমরা রাস্তায় নামিনি, এর জন্য তো আমরা শেখ হাসিনাকে অভিশাপ দেইনি, এর জন্য তো আমরা এটা করিনি ওটা করিনি। আরও বহু কথার সারাংশ হলো এখনকার চাইতে আগেই ভালো ছিলাম। এখন এই ভালো থাকাটা কেমন একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা এখন সবাই মব জাস্টিস ওরফে মব যা হচ্ছে মবের নামে, সেই মব ডাকাতির কেউ কেউ শিকার হয়েছি, অনেকেই হয়নি। কিন্তু এই মবের যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা এখন ঘৃণা করতেও ভয় পাচ্ছি, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। গুলশান, বনানী, ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই যদি কোনোদিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে। রেজওয়ানের বাসায় ছাত্র জনতা 1000 ছাত্র জনতা গিয়েছে, পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং তার বাসায় সেই আমেরিকার টাকা আছে, ডলার আছে, পাউন্ড আছে, এই জন্য তার বাসা তল্লাশি চালানো হবে। আদিলুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে। 1000 লোক তার বাসার সামনে উপস্থিত রাত 3টার সময়। অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই এবং এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। ফলে কি হলো, আদিলুর রহমান সাহেব, রেজওয়ানা সহ ডক্টর আসিফ নজরুল, তিনি সহ প্রায় সবাই এই মবের ভয়ে এখন আতঙ্কিত এবং এটি ধীরে ধীরে বাড়ছে। সরকারের অনেক উপদেষ্টা প্রকাশ্যেই বলার চেষ্টা করছেন যে আমরা এখন আর এই মব জাস্টিস মেনে নেব না, কঠোর হব। কিন্তু কঠোর হওয়া তো দূরের কথা, ডে বাই ডে এটি আরও কি বলবো, ম্যাটিকুলাসলি বেড়ে যাচ্ছে। ম্যাথমেটিক্যালি নয়, জ্যামিতির হারে বেড়ে যাচ্ছে। সব খবর পত্রপত্রিকায় আসে না। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এই গুলশানে যে ঘটনাটি ঘটল, ডক্টর এস টি ইমামের ছেলের যে
সাবেক পুত্রবধূ, ডক্টর এস্টিমামের সাবেক পুত্রবধূ মানে তার ছেলের সাবেক স্ত্রী, তিনি এক গার্মেন্টস ব্যবসায়ীকে বিয়ে করেছেন। সেই ব্যবসায়ীর সঙ্গে জনৈক রাজনৈতিক নেতার অন্তর্ঘাত ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল। তিনি একটা মব সৃষ্টি করে সেখানে সেই বাসায় লুটপাট ভাঙচুর চালিয়েছেন। 3 জন ধরা পড়েছে। এরপর থেকে সরকারের টনক নড়ল এবং তারা বলল এটা বরদাস্ত করা হবে না। কিন্তু আজকে এই ভিডিওটা করছি মার্চ মাসের 12 তারিখ। গতকাল রাতে মোহাম্মদপুর 7 মসজিদ রোড এলাকাতে রাত্রে একটা বাসায় মব চালানো হয়। 50 থেকে 60 জন ছাত্র জনতা, তার সঙ্গে পুলিশের ডিবির একজন কর্মকর্তা এবং আরও কিছু পুলিশ। যে বাসায় এই আক্রমণ চালানো হয় বলা হয় এটা হলো মানিকগঞ্জের জনপ্রিয় যে মেয়র রমজান আলীর বাসা এটা, এবং এই বাসায় শত শত কোটি টাকা আছে। এবং যেটা শোনা যায় যে এই বাসায় সে টাকা উদ্ধার করে দুই পক্ষ, আপনারা তো বুঝতে পারছেন দুই পক্ষ কারা, যারা ওখানে উপস্থিত হয়েছিলেন তারা সমানভাবে ভাগাভাগি করে নেবেন। এই চুক্তিতে গভীর রাতে সেই বাড়িতে হামলা চালানো হয়। আপনারা সবাই জানেন যে মানিকগঞ্জের মেয়র রমজান সহজ সরল একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তার ভাই উপজেলা চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে তিনি মানিকগঞ্জ পৌরসভাতে মেয়রগিরি করছেন। তার আরেকটি পরিচয় হলো তিনি শিল্পী, সাবেক সংসদ সদস্য মমতাজের সাবেক স্বামী। তো এত কিছুর পরেও মানিকগঞ্জ গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে রমজানের জনপ্রিয়তার মান কোন পর্যায়ে। তার এবং তার ভাই এমনকি মমতাজের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, লুটপাটের ন্যূনতম কোনো অভিযোগ আছে কি নেই। তো এইরকম একজন জনপ্রিয় ব্যক্তি, এইরকম যে যার জীবনের পুরো অংশটাই রাজনীতিতে ব্যয় করেছেন সৎভাবে, তো তার নিজের বাসা নেই ঢাকাতে, তার মেয়ের বাসা ওখানে। তার সেই মেয়ের বাসায় এসে এই মব সৃষ্টিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে রাতে তাণ্ডব চালালো। রমজানকে খুঁজলো, রমজানকে পেল না, টাকা খুঁজলো, টাকা পেল না। এরপর তারা মানিকগঞ্জে খোঁজখবর নিয়ে জানলো যে মিস্টার রমজান ইজ এ গুড ম্যান। তখন তারা সেখান থেকে চলে গেল, মানে পুলিশ চলে গেল। কিন্তু পুলিশ চলে গেছে ঠিকই, কিন্তু ওই বাসার সামনে যারা মব তৈরি করছে তারা এখনও টহল দিচ্ছে। থানা পুলিশ নীরব। এই হলো বাস্তব অবস্থা। এখন রমজান সাহেবের যে ঘটনাটা, সেই ঘটনাটা পত্রপত্রিকা আসেনি, যেভাবে গুলশানের ঘটনাটা এসেছে। যেভাবে 32 নম্বর ভেঙেছে ওটা যেভাবে পত্রপত্রিকা এসেছে, বুলডোজার থেকে শুরু করে হাতুড়ি দিয়ে যেভাবে অন্য সব জিনিসগুলো ভাঙা হয়েছে সেই জিনিসগুলো আসেনি। এখন এই ধরনের ঘটনা যারা দেখছেন, পাড়া প্রতিবেশী আশেপাশের লোকজন, তাদের মধ্যে কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ আতঙ্ক, কি পরিমাণ ভয় ছড়িয়ে পড়েছে এটা একবার বোঝার চেষ্টা করুন। এখন এই যে রমজানের মেয়ের জামাতার বাসায় বা মেয়ের বাসায় যে ভাঙচুর হলো, তল্লাশি হলো, গভীর রাত্রে সেখানে মব তৈরি করা হলো, এই ঘটনার আশেপাশে অন্তত 100-150 বাড়ি সারা রাত ঘুমাতে পারেনি। আবার এখন সেই বাড়ির সামনে যে মবকারীরা ঘোরাফেরা করছে, এটাও আশেপাশের যারা লোকজন তারা কাকে দায়ী করবে বলেন? শেখ হাসিনাকে দায়ী করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করবে, নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করবে? হোয়াট এভার মেবি, মানুষের মন থেকে এই যে একটা ঘৃণা চলে আসছে, একটা আতঙ্ক চলে আসছে, একটা ভয় চলে আসছে, এই ভয়ের কারণেই সবাই বলার চেষ্টা করছেন যে
এখনকার চাইতে আগেই ভালো ছিলাম। আপনারা সবাই জানেন যে মানুষের মুখে জয়, মানুষের মুখে ক্ষয়। শেখ হাসিনার যে পতন হবে এটা আরও 10 বছর আগের থেকে 2015 সন থেকেই মানুষের মুখ দিয়ে অবিরতভাবে বের হয়ে গিয়েছিল। এবং সে যত কথাই বলতো, প্রায় সব কথাই মানুষ ঠাট্টা করত, মস্কারা করত এবং তাকে একজন পাগল হিসেবে মানুষজন মনে করত। কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, এটা সত্য কথা। কিন্তু তিনি এই কথা বলার পরে সেটা নিয়ে ট্রল হলো। তিনি যে কথাগুলি বলেছেন, তেল ছাড়া রান্না করা এখন আধুনিক একটা প্রযুক্তি, পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। কিন্তু যেহেতু তিনি অজনপ্রিয় হয়ে পড়েছিলেন, মানুষের অভিশাপের উপলক্ষ হয়ে পড়েছিলেন, ফলে তার কোনো কথার প্রতি মানুষের মনোযোগ ছিল না। কিন্তু আপনি যখন কাউকে ভালোবাসেন, আদর করেন, যেমন একটা ছোট শিশু, 6 মাসের শিশু, সে আধো আধো বলে কি বলে না বলে আপনি মনের আনন্দে ধরে নেন যে আপনাকে ডাকছে, বাবা বাবা ডাকছে বা মা মা বলে ডাকছে। আপনি তখন ওরে আমার পুতু পুতু বাবারে, ওরে আমার মুতু মুতু মারে বলে আপনি তাকে আদর করতে থাকেন, চুম্বন করতে থাকেন। এই হলো ভালোবাসা। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে না বুঝে আমরা একটা সময় এরকম পুতু পুতু, ওলে বাবা, ওলে সোনা, ওলে জাদু, এইভাবে আমরা তাকে আদর যত্ন করেছি। কিন্তু এখন এই 7 মাসে তিনি বয়স্ক হয়ে পড়েছেন, তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, মানে তার সরকারের। এখন আর আমরা কোনো অবস্থাতেই একটা অবোধ শিশু, সে বিছানায় বসে যে কর্মকাণ্ডগুলো করে, সেই কর্মকাণ্ডগুলো আমরা যেমন তার যুবক বয়সে মেনে নেইনি, তদ্রূপ এই 7 মাস পরে সরকারের যে কোনো কর্মই সেটি যদি ভালো না হয় আমরা মেনে নিতে পারছি না। অধিকাংশ মানুষ মন্দ জিনিসগুলো ভুলে যায় খুব দ্রুত, ভালো জিনিসগুলো ভুলে যায় দ্রুত, এবং যখন অতীতকে সে স্মরণ করতে চায় তখন অতীতের ভালো জিনিসগুলো তার সামনে প্রকৃতিগতভাবে স্বাভাবিকভাবেই সামনে চলে আসে। এখন আওয়ামী লীগ জামানাতে মানুষের যে থানা ছিল, পুলিশ ছিল, বিচার ব্যবস্থা ছিল, যতটুকু ছিল, আমরা যতই বদনাম করি না কেন, যতই এটাকে গাজা বানাতে চাই, যতই এটাকে জেরিকো বানাতে চাই, যতই এটাকে সিরিয়ার কথা বলি না কেন, আলটিমেটলি মানুষ স্মরণ করেছে না। তখনও থানায় টেলিফোন করলে পুলিশ আসতো, কোর্ট কাছারিতে যাওয়া যেত এবং আরও অনেক কিছু হতো। এমনকি কোনো একটা সমস্যা হলে আওয়ামী লীগের কোনো নেতাকে ধরলে, পাতি নেতাকে ধরলে সমস্যাটা সমাধান হয়ে যেত। এরকম মব জাস্টিসের মতো, মব সন্ত্রাসের মতো, মব ডাকাতির মতো, মব চুরির মতো কোনো ঘটনা আগের জমানাতে ঘটেনি। এরকম অসংখ্য, কেবলমাত্র মব বললে ভুল হবে, এরকম অসংখ্য ঘটনা। মেয়েদের ওড়না পড়তে হবে, এইখানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করা যাবে না, এই স্লোগান দিতে হবে, এই সমস্ত হাজারো যন্ত্রণা মানুষের জীবনকে রীতিমতো অতিষ্ঠ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে বিষয়টি দেখলেন, পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু কথা বলছেন, যা কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন KTV চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, এইবার এই বিষয় নিয়ে এবং পিনাকি ভট্টাচার্য এবং বাংলাদেশ সেনাপ্রধানের বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।